মাংসের স্বাদে সয়া চানা রেসিপি। ভাত হোক অথবা লুচি পরোটা, সব কিছুর সঙ্গে একদম জমে যাবে। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি সয়া চানা। রেসিপির মূল ইনগ্রিডিয়েন্টস সয়াবিন। সয়াবিনগুলো এখন আমি ফুটন্ত জলের মধ্যে ভিজিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম। এখানে আছে 200 গ্রাম চানা বা ছোলার ডাল। এগুলোকে আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার জলে ধুয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমিত লবণ আর হলুদ। এখন দিয়ে দিলাম পরিমিত জল। এরপর এটাকে চাপা দিয়ে এখন আমি সিদ্ধ বসিয়ে দেবো। উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে হাই হিটে ফুটিয়ে দিতে হবে যাতে জলটা ফুটে ওঠে। এরপর কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে যাতে ধিমা আঁচে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ডালটা সিদ্ধ হোক। এখানে আমি বেটে নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন। শিলপাটা এগুলোকে মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এটাকে এখন আমি তুলে নেব। ডালটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে আমি আরও একটা কাজ করে নেব। যে সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম, চলুন দেখে নিচ্ছি। দেখুন সাইজটা কতটা বড় হয়ে গেছে, পুরোপুরি ভিজে গেছে। এখন এগুলোকে আমি হাতে করে চিপে চিপে জলটা বের করে দেব, কারণ এগুলোকে ভাজতে হবে। সমস্ত সয়াবিনগুলোর জল চিপে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমিত হলুদ আর অবশ্যই দিয়ে দেব পরিমিত লবণ। এরপর হাতে করে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চলুন এবার দেখি ডালটা কতটা সিদ্ধ হয়েছে। যদিও বা জলটা পুরোপুরি টেনে নেয়নি, তারপরে কিন্তু সিদ্ধটা হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ডালটা দেখিয়ে বোঝা যাচ্ছে ফাটা ফাটা হয়ে গেছে। হাতে করে দেখার আর প্রয়োজন নেই। এখন আমি এটাকে নামিয়ে নেব। এরপর কড়াইটা ধুয়ে আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা পুরো কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম, কারণ এখন ভাজবো সয়াবিন। সয়াবিনটা যাতে না আটকে যায় সেই কারণে এই প্রসেসটা অবলম্বন করলাম। এরপর সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো যেহেতু গরম জলে ভেজানো, তাই ওভারকুকড হয়েই আছে, তাই একটু সাবধানবশত ভাজতে হবে। মানে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন এরপরে কড়াইতে আর কোনো তেল এক্সেস নেই, কারণ সয়াবিনে যত তেল দেওয়া হবে সয়াবিন ততটাই টেনে নেবে, তাই পরিমিত তেল দেওয়াই উচিত। এরপর কড়াইটা পরিষ্কার করে আমি আবারও দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। এখন ফোড়নে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর গোটা জিরা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অবশ্যই আঁচটা মিডিয়াম আছে, তেলটাও মিডিয়াম গরম আছে, তা না হলে ফোড়নটা পুড়ে যাবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এরকম সোনালি রং হয়ে যাবে। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে প্রথমে দিয়ে দেব গুঁড়ো মশলা। আছে লবণ, লঙ্কা, ধনিয়া, হলুদ, জিরা আর আছে মিট মশলা। এই গুঁড়ো মশলাগুলো প্রথমেই দিয়ে দিলাম, কারণ এখন দিয়ে দেব শিলপাটায় বেটে নেওয়া আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। গুঁড়ো মশলা আর বাটা মশলা একসঙ্গে দিলে কষাতে অনেকটা সুবিধা হয়, তেল বা জল ছিটিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এরপর মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানোর সময় যদি প্রয়োজন হয় অবশ্যই জল ইউজ করা যেতে পারে, বাট এখানে আমার প্রয়োজন হচ্ছে না, তাই আমি জল দিচ্ছি না। বেশ কিছুক্ষণ কষানোর পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে, মানে মশলাটা কষানো কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে মশলাটা সয়াবিন অ্যাবজর্ব করে নেবে, সেই সঙ্গে মশলাটা আরও বেশি বেশি কষানো, আরও বেশি বেশি ভাজা ভাজা হয়ে যাবে, তাই কাঁচা গন্ধ থেকে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। সয়াবিনটা এখন মাংসের মতো করে কষানো হয়ে গেছে, চোখে দেখেই বোঝা যাচ্ছে ফ্লেভার তো অসাধারণ হয়েছে। তো সয়াবিন কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া চানা বা ছোলার ডাল। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু ডালের মধ্যে কিছুটা জল আছে, তাই এখন আর জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না,
তাই এভাবেই আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর যখন সয়াবিন আর ডাল অনেকটা ড্রাই হয়ে আসবে, মানে কষানোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি প্রয়োজন অনুসারে জলটা দিয়ে দিলাম। অবশ্যই এখানে গরম জল ইউজ করতে হবে। আর যেহেতু রেসিপিটা মাখো মাখোই হবে, তাই খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই। এরপর আমি চাপা দিয়ে ফুটিয়ে নেব 5 মিনিটের জন্য। যেহেতু গরম জল দেওয়া হয়েছে, সব কিছুই সিদ্ধ করা আছে, তাই খুব বেশি টাইম লাগবে না। এখন আমি খুলে নিচ্ছি, দেখুন ফুটে উঠেছে। এরপর একটু নাড়াচাড়া করে দেখে নেব ডালের থিকনেসটা কীরকম হচ্ছে। আমার যে এক্সপেকটেশন তার একটু আগে থেকেই নামাতে হবে, কারণ ডাল পরে ধীরে ধীরে যত ঠান্ডা হতে থাকে ততই ঘন হয়ে যায়। তাই আমি নামিয়ে দিলাম। এখন অন্য একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। এখন ফোড়নে দেব হিং, কাসুরি মেথি আর 2টো শুকনো লঙ্কা, অবশ্যই সবগুলোই ফ্লেভারের জন্য। এখানে তেলটা অবশ্যই মিনিমাম গরম থাকতে হবে, তা না হলে হিং বা কাসুরি মেথি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর জ্বলে যাওয়া জিনিসের স্বাদটা সেটা কখনোই এক্সপেক্টেড নয়। তাই অবশ্যই তেলের হিটটা মাথায় রেখেই ফোড়নটা ইউজ করতে হবে। দেখুন কোনোভাবে ফুটে উঠছে না কিন্তু, বাট গরম হয়েছে। এই অবস্থায় আমি ফোড়নটা নামিয়ে নিলাম। এরপর ডালের মধ্যে এই ফোড়নটা আমি অ্যাড করে দিলাম। এরপর আবারও একটু নাড়াচাড়া করে দেব, তবে বেশিক্ষণ কখনোই ফোটাবো না, কারণ ফোড়ন দেওয়ার পর ফোটালে ফোড়নের স্বাদ চলে যায়। যদি শুধুমাত্র লুচি বা পরোটার সঙ্গে এই ডালটা সার্ভ করার উদ্দেশ্য থাকে, তাহলে অবশ্যই এখানে একটু চিনি অ্যাড করে দেবেন। বাট আমি যেহেতু ভাতের সঙ্গে সার্ভ করব, তাই চিনি দিলাম না। তো রেসিপিটা কমপ্লিট, আমি এখন সার্ভ করে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো সয়া চানার রেসিপি অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে ডেফিনেটলি একদিন বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।